কঠিন ক্লাস করব, ঠিক আছে। তো নিউমেরিক্যাল মেথড বলতে আমরা কি বুঝতে পারতেছি আসলে মূলত। তো যেহেতু এটা একটা মেথড, কিসের মেথড? নিউমেরিক্যাল মেথড, যেটা হচ্ছে যে নিউমেরিক্যাল ক্যালকুলেশন করে কোন একটা কিছু আমরা বের করবো এখান থেকে। তো আমাদের বাস্তব জীবনে ইঞ্জিনিয়ারিং লাইফ বলো বা আমরা সায়েন্সের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ইকুয়েশন সলিউশন করতে হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইকুয়েশন সলিউশন করতে হয়। কিভাবে মানে ইকুয়েশন গুলো আসে কিভাবে? আমরা বাস্তব জীবনে যে প্রবলেম গুলো ফেস করি, এই বাস্তব জীবনে প্রবলেম গুলোকে আমরা ইকুয়েশনের আকারে আমরা এটা লেখার চেষ্টা করি। বাস্তব জীবনে যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে আমরা ইকুয়েশনের আকারে যদি লেখার চেষ্টা করি, আলটিমেটলি এই ইকুয়েশন সলিউশনের মাধ্যমে আমরা প্রবলেমগুলো মানে সম্ভাব্য সলিউশন কি হতে পারে এটা আমরা বের করতে পারি। তো এই যে বাস্তব জীবনের প্রবলেম গুলো আমরা ইকুয়েশনের মাধ্যমে নিয়ে আসি, ইকুয়েশন পরে আমরা সলিউশন করি। এই ইকুয়েশন দুই ধরনের হতে পারে। তাহলে নিউমেরিক্যাল মেথড এটাকে বলা হচ্ছে টেকনিক বাই হুইচ ম্যাথমেটিক্যাল প্রবলেমস আর ফর্মুলেটেড সো দ্যাট দে ক্যান বি সলভড উইথ সিম্পল অ্যারিথমেটিক ইকুয়েশন, অ্যারিথমেটিক অপারেশনস। তাহলে আমাদের নিউমেরিক্যাল মেথডটা এমন একটা টেকনিক যেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে এটাকে সলিউশন করতে পারবে সিম্পল অ্যারিথমেটিক অপারেশনের মাধ্যমে। এখন অ্যারিথমেটিক অপারেশন বলতে আমরা কি বুঝছি? অ্যারিথমেটিক অপারেশন বলতে আমরা এডিশন বুঝি, যোগ, সাবট্রাকশন, বিয়োগ, ডিভিশন, ভাগ, মাল্টিপ্লিকেশন এবং গুণ। তাহলে যোগ, বিয়োগ মানে ভাগ, গুণের মাধ্যমে আমরা মানে আমরা হলো যে বিভিন্ন প্রবলেমগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করব। এটা হচ্ছে নিউমেরিক্যাল মেথড। দিস মে ইনভলভ এ লার্জ নাম্বার অফ টেডিয়াস ক্যালকুলেশন। এখন ইকুয়েশনটা যদি অনেক বেশি লার্জ হয়, অনেক বড় হয়, তখন অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে। তো এরকম যদি অনেক বেশি বড় ক্যালকুলেশন করতে হয় তখন আমরা ডিজিটাল কম্পিউটারের সাহায্য নিই, ঠিক আছে। তো ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে আমরা ক্যালকুলেশনগুলো খুব সহজে করতে পারি। তো আমরা যেটা বুঝতে পারলাম যে নিউমেরিক্যাল মেথডটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করার জন্য একটা মেথড, ঠিক আছে। আচ্ছা, why learn numerical method? আমরা কেন নিউমেরিক্যাল মেথডটা আমরা পড়বো? Analytical solution can be derived for only a limited cases of problem. এখন অ্যানালাইটিক্যাল মেথড আরেকটা অ্যানালাইটিক্যাল সলিউশন যেটা হচ্ছে আমরা সাবিক প্রসিডিউরে ক্যালকুলেশন করি। যেমন আমি যদি বলি, তোমরা এই ধরনের ইকুয়েশন অবশ্যই অনেকগুলো সলিউশন করে আসছো যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6, মনে করো এরকম একটা কিছু একটা, বা 5x মাইনাস 6 দিলাম। তো এই ধরনের ইকুয়েশন সলিউশন করা বলতে এখানে x এর ভ্যালু কত হবে, মানে x এর মান কত হলে এই পাশ এবং এই পাশ সমান হবে, মানে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হবে। তার মানে x এর কত ভ্যালুর জন্য এই যে টোটাল ইকুয়েশনটা শূন্য হবে, কারণ বাম পাশে শূন্য আছে। তো এইটা আমরা বের করার জন্য আমরা কি করছি? আমরা মিডল টার্ম করেছিলাম, মনে আছে কিনা তোমাদের? যে আমরা এইটাকে যেমন এক্স স্কয়ার 5x কে আমরা এমন ভাবে দুইটা অংশে বিভক্ত করেছিলাম যাতে যোগ বা বিয়োগ করলে, আচ্ছা যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা হয়, গুণ করলে শেষেরটা হয়। তাহলে এটাকে আমরা 3x প্লাস 2x লিখতে পারি 5x কে। দেখো 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, এখানে গুণ করলে এটা হচ্ছে ইজ ইকুয়াল টু 0। তো তারপরে আমরা এই দুইটা থেকে একটা কমন নিয়েছিলাম x, তাহলে এটা ছিল x প্লাস 3, আর এইটা এখান থেকে প্লাস 2 যদি কমন নেই তাহলে এখান থেকেও x প্লাস 3 থাকবে ইজ ইকুয়াল টু 0। আলটিমেটলি যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে যেটা পাচ্ছি যেটা হলো x প্লাস 3 ইনটু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে তারপরে আমরা লিখেছিলাম কি হয় x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। যদি x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 হয় তখন x এর ভ্যালু আমরা কি বের করেছিলাম? x ইজ ইকুয়াল টু -3 আসছে। আবার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 লিখে ওইখান থেকে x ইজ ইকুয়াল টু -2 পাবো না, তাই না? তার মানে আমরা কি বের করলাম যে এই যে সলিউশনটা, এই ইকুয়েশনটা আমরা সলিউশন করে x এর দুইটা ভ্যালু পেয়েছি, একটা হলো x এর মান -3 আর একটা x এর মান -2। তার মানে x এর মান যদি আমরা এখানে -3 বসাই
অথবা এক্স এর মান যদি -2 বসাই তাহলে এই ইকুয়েশনটা 0 চলে আসবে। দেখো তুমি এক্স এর মান আমরা এখানে যদি -3 বসাই তারপরও 0 চলে আসবে সবটা, এক্স এর মান -2 বসাইলেও এটার মান 0 চলে আসবে। এইটা হচ্ছে সলিউশন, মানে এটা হচ্ছে মূল বা এটাকে বলা হচ্ছে রুট। ঠিক আছে, তো এই রুটটা, এই যে মেথডটা আমরা নিয়ে আসলাম, যে মেথড আমরা ক্যালকুলেশন করলাম, এটাকে বলা হয় অ্যানালাইটিক্যাল মেথড। ঠিক আছে, অ্যানালাইটিক্যাল সলিউশন, আমরা অ্যানালাইসিস করে করে আসবো। এখন অ্যানালাইটিক্যাল সলিউশন একটা বিশেষ ক্ষেত্রেই আমরা এটা করতে পারি, কিন্তু এখন মনে করো এখানে যদি মানে এক্স স্কয়ার না থেকে, এক্স স্কয়ার যদি না থেকে এখানে যদি এরকম থাকতো যে এক্স টু দি পাওয়ার 10, তাহলে কি আমরা এই অ্যানালাইটিক্যাল মেথডে সলিউশন করতে পারতাম? এটা কিন্তু অনেক জটিল হয়ে যেত এবং এটা এক পর্যায়ে সম্ভব না। কারণ x টু দি পাওয়ার 10 মানে এখানে x এর ভ্যালু আসবে 10টা। তো x এর ভ্যালু 10টা তো আমরা এইভাবে স্বাভাবিক প্রসিডিউরে ক্যালকুলেশন করতে পারবো না। ঠিক আছে, তাহলে যেটা বলা হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশন ক্যান বি ড্রাইভ অনলি ফর অনলি এ লিমিটেড ক্লাসেস অফ প্রবলেম। তার মানে অ্যানালিটিক্যাল সলিউশন যেটা, এটা হলো একেবারে খুব কিছু লিমিটেড প্রবলেমের জন্য এটা সলিউশন করা যায়। এ ব্রড স্পেকট্রাম অফ প্রবলেম ক্যান বি সলভ। তাহলে যদি অনেক বেশি, অনেক বড় ধরনের সলিউশন চলে আসে, তখন যেটাকে আমরা সলিউশন করতে পারি যে কমপ্লিকেটেড হয়, নন লিনিয়ার হয়, লার্জ সিস্টেম অফ ইকুয়েশন, অনেক বেশি ইকুয়েশন আমাদের ইউজ করতে হয়, তাহলে এইসব ক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল মেথডটা ব্যবহার করব। ঠিক আছে, অথবা এই যে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি টু মেক ইউর ওন কাস্টমাইজ প্রোগ্রাম টু ট্যাকল প্রবলেম হুইচ প্যাকেজ ক্যানট বি সলভ। মানে যে সকল প্রবলেম আমরা স্বাভাবিক প্রসিডিউরে অ্যানালিটিক্যাল মেথডে আমরা সলিউশন করতে পারবো না, এইসব প্রসিডিউরে, এইসব ক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল মেথডটা ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা তোমার ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউমেরিক্যাল মেথড, আমরা যে মেথডগুলো পড়বো এটা সাধারণত আমরা পড়বো হলো কি, যে কোন একটা প্রবলেম বা কোন একটা ফাংশনকে আমরা সলিউশন করার জন্য মেথডগুলো দেখবো। তাহলে এখন এই যে হোয়াট আর রুটস, দেখো এই এই জাতীয় ইকুয়েশন তোমরা পরিচিত, বিশেষ করে ইন্টারমিডিয়েটের কি বলে ম্যাথমেটিকে, এ এক্স স্কয়ার প্লাস বি। হ্যালো, হ্যাঁ কি বললাম? দ্বিঘাত সমীকরণ আছে এটা। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ। তো এখানে দেখো a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই ফরম্যাটে যদি কোনো ইকুয়েশন থাকে যেটার x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b আর c হচ্ছে ধ্রুবপদ, তাহলে এরকম যদি কোনো ইকুয়েশন থাকে তখন এটার আমরা যে রুটস যেটা বা মূল যেটা বের করছিলাম, x এর দুইটা ভ্যালু বের করছিলাম, x এর দুইটা ভ্যালু হবে -b প্লাস -b² ডিভাইড বাই 2a। তাহলে এখানে একবার আমরা প্লাস নিব, একবার মাইনাস নিব, তাহলে দুইটা x এর দুইটা ভ্যালু পাবো আমরা। যে আমি ওই যে কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা লিখে যে সলিউশন গুলো পেলাম, এখানেও সেম ধরনের সলিউশন আসবে। মানে হলো যে আমরা যদি ওই ইকুয়েশনটা যদি এরকম হইতো x স্কয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে এখানে এটা ব্যবহার করেও আমরা x এর মান -3 -2 পাইতাম। তাহলে একই বিষয়, এটা হচ্ছে রুটস। এখন এই যে ছোটখাটো যেগুলো হলো দ্বিঘাত বা ত্রিঘাত, ত্রিঘাতও বের করা কঠিন হয়, তো দ্বিঘাত সমীকরণ পর্যন্ত আমরা রুটস গুলো স্বাভাবিক প্রসিডিউরে বের করতে পারি বা অ্যানালিটিক্যাল মেথডে খুব সহজে বের করতে পারি। কিন্তু যদি মানে ইকুয়েশনটা অনেক বেশি, মানে কি বলে, অনেক বেশি যদি কঠিন হয়, যেমন নিচে একটা ইকুয়েশন দেখো, এখানে আছে ভি ভেলোসিটি, ভি ইজ ইকুয়াল টু √/jm ডিভাইড বাই সিডি। এখানে দেখো সিডি এর ভ্যালু দেয়া আছে, তারপরে ভি এর ভ্যালু দেয়া আছে, টি এর ভ্যালু দেয়া আছে, তাহলে tan h √/gcd ডিভাইড বাই m ইনটু t। এইটা থেকে কিন্তু m এর ভ্যালু ক্যালকুলেশন করতে বলছে, যে এটা ডিটারমাইন m। এখান থেকে কিন্তু স্বাভাবিক প্রসিডিউরে m এর ভ্যালু ক্যালকুলেশন করা খুব কঠিন, কারণ হলো যে এখানে অনেক বড় একটা মানে হিজিবিজি একটা ইকুয়েশন, এবং এখানে আছে উপরে m, এখানে আছে নিচে m, √/এর নিচে m। সুতরাং এই ধরনের প্রবলেমগুলো আমরা যখন অ্যানালিটিক্যাল মেথডে সলিউশন করতে যাব, তো সেক্ষেত্রে অনেক বেশি ধরনের আমাদের সমস্যা ফেস করতে হয়, যার কারণে আমরা নিউমেরিক্যাল মেথডটা ইউজ করব। আচ্ছা, বিষয়টা বোঝা গেল কি নিউমেরিক্যাল মেথড কি? আমরা দেখেছি যে নিউমেরিক্যাল মেথড কেন আমরা শিখবো, এবং আমরা রুট সম্পর্কে জানি। তো এটার যদি অনেক বেশি পরিমাণ ইকুয়েশনটা খুব কঠিন হয়ে পড়ে, তো আমাদের রুটস বের করা খুব ঝামেলার কাজ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা নিউমেরিক্যাল মেথডের
নিউমেরিক্যাল মেথডের বিভিন্ন মেথড গুলো সম্পর্কে আলোচনা করব। প্রথম মেথড সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। In scientific and engineering studies, a frequently occurring problem is to find the roots of equations of the form. আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আমি তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এন্ড মেথডের জন্য একটা বই সাজেস্ট করতেছি। বইটা একটু দেখে আসি। এই বইটা তোমাদের লাগবে, ঠিক আছে? আমি এই বই থেকেই তোমাদের পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা, তো তোমাদের যে বইটা লাগবে এটা হচ্ছে যে ইন্ট্রোডাক্টরি মেথড অফ নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এসএসএস। এই বইটা তোমাদের লাগবে সবার। তো তোমরা যদি চাও তাহলে আমি পিডিএফ হয়তো বা তোমাদের দিয়ে দিতে পারবো। পিডিএফ এ খুব বেশি একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, যাদের পিডিএফ পড়ার অভ্যাস আছে তারা এখান থেকে হেল্প নিতে পারো, ঠিক আছে? কিন্তু বইটা কিনে রাখলে, একটা ছোট বই, খুব বেশি একটা বড় না, তো বইটা যদি কিনে রাখো এটা সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে? স্যার, বইটা কি আমাদের আরো ফিউচারে দরকার হবে খুব? আসলে এখন এই প্রোগ্রামে মানে এই ইয়াটা তো আমাদের সিভিল রিলেটেড একেবারে ওইরকম ভাবে সম্পর্কিত না, তো চাকরির ক্ষেত্রে এটা খুব বেশি একটা প্রয়োজন হবে না, ঠিক আছে? মানে এই কোর্সের জন্য খুব বেশি পরিমাণ প্রয়োজন হবে, এটা বলবো। আচ্ছা, তাহলে আমরা এই যে ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্টিফিক স্টাডির ক্ষেত্রে আমরা ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 0 এই টাইপের ইকুয়েশনটা আমরা অনেক বেশি ফেস করি, ঠিক আছে? তাহলে এই ধরনের ইকুয়েশন হইতে পারে যে কোয়াড্রিক হইতে পারে, কিউবিক হইতে পারে, মানে এটা x টু দি পাওয়ার 4 হইতে পারে, x টু দি পাওয়ার 3 হইতে পারে, অথবা বাই কোয়াড্রিক x স্কয়ার হইতে পারে, অথবা যে কোনো অ্যালজেব্রিক ফর্মুলা হইতে পারে, বিভিন্ন ধরনের পলিনোমিয়াল হইতে পারে, ঠিক আছে? বা বহু দ্বিঘাত সমীকরণ বা বহুঘাত সমীকরণ এগুলো হইতে পারে, অথবা হইতে পারে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন হইতে পারে। ট্রান্সেন্ডেন্টাল ফাংশন আমরা প্রথম ক্লাসে যেটা বলেছিলাম, যে মনে করো যে cos x, হ্যাঁ, cos 5x প্লাস 6x ইজ ইকুয়াল টু 0। তার মানে হলো যে এখানে অ্যালজেব্রিক কিছু আছে, এবং এখানে হলো যে এই যে cos sin ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো আছে। তো এই জাতীয় ফাংশন গুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ফাংশনস বলা হয়। তাহলে এই ধরনের বিভিন্ন ফাংশন থাকতে পারে। আচ্ছা, এখন এগুলো সলিউশন করার জন্য আমাদের যে মেথড গুলো তোমাদের পড়তে হবে, এটা হচ্ছে বাইসেকশন মেথড, যেটাকে বলা হচ্ছে হাফ ইন্টারভাল সার্চ মেথড বলা হয়। আরেকটা হলো মেথড অফ ফলস পজিশন বা রেগুলার ফলসি মেথড। এই দুইটা মেথডকে ব্রেকেটিং মেথড বলা হয়। কেন ব্রেকেটিং মেথড বলা হয় এটা আমি পরে আসতেছি। তারপরে আসছে সেকেন্ড মেথড, আচ্ছা, নিউটন রাফসন মেথড, ইটারেশন মেথড, আর এছাড়া আরো অনেক অনেক ধরনের মেথড গুলো থাকতে পারে, ঠিক আছে? তাহলে এখানে দেখো অ্যালজেব্রিক ইকুয়েশন এই টাইপের, আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন 1 প্লাস cos x মাইনাস 5x এই ফরম্যাটে থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমরা আজকে যেটা দেখার চেষ্টা করবো এটা হলো বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডে আমরা আজকে একটা ইকুয়েশন সলিউশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দা বাইসেকশন মেথড খুব ইম্পর্টেন্ট, বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবো। এখানে দেখো, দিস মেথড ইজ বেসড অন থিওরেম 1.1। তাহলে একটা থিওরি আছে, যেটা থিওরেম 1.1, যেটা বলা হচ্ছে which stated that if a function of x is continuous between a and b, and function of a and function of b are of opposite signs, then there exists at least one roots between a and b, ঠিক আছে? তাহলে যেটা বলা হচ্ছে যে কোনো একটা ফাংশন যদি, যেটাকে বলা হচ্ছে ফাংশন অফ এক্স, এটা যদি কন্টিনিউয়াস হয় এ এন্ড বি থেকে, এ এন্ড বি পর্যন্ত, এবং ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি যদি অপোজিট সাইনের হয়, তখন সেখানে কমপক্ষে একটা রুট বা একটা মূল থাকবেই। এই বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করি।
আচ্ছা, তাহলে আমরা আমি যদি আঁকার চেষ্টা করি, তাহলে এদিকে এক্স ডিরেকশন, এদিকে হচ্ছে ওয়াই ডিরেকশন, ঠিক আছে। আচ্ছা, এখন একটা ইকুয়েশন লিখি যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, মনে করে যে একটা সংক্ষিপ্ত ইকুয়েশন লিখলাম যে 2x + 3, ঠিক আছে, 2x + 3। তার মানে এই ইকুয়েশনটা এদিকে হলো x এর ভ্যালুগুলা আর এদিকে হচ্ছে y এর ভ্যালুগুলা। y এর ভ্যালু যেই কথা, ফাংশন অফ x এর ভ্যালু তাই কথা, সেই কথা, একই কথা। আমরা এটা জানি যে আমরা এই ফাংশন অফ x এর মান যেটা পাবো, এই মানগুলো আমরা উপরের দিকে বসাবো। এখন দেখো, আমরা যদি x = 1 বসাই, x এর মান 1 বসাই, ফাংশন অফ x এর মান কত আসবে বা y এর মান কত আসবে? x এর মান 1 বসালে ফাংশন অফ x এর মান ভ্যালু কত আসছে? 5 আসছে, ঠিক আছে। তাহলে এই যে x এর ভ্যালু 1, ফাংশন অফ x এর ভ্যালু 5, মনে করো যে আমরা এদিকে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, আমি আরেকটু মডিফাই করি। সরি, আচ্ছা দাঁড়াও, আচ্ছা তাও বুঝে গেল, ঠিক আছে। দেখো এই পর্যায়ে যাবো। তাহলে তাহলে যেটা বললাম যে x এর ভ্যালু যদি 1 হয় তখন ফাংশন অফ x এর ভ্যালু 5 হবে। তাহলে এদিকে 1 2 1 2 3 4 5 এরকম আমরা একটা ইকুয়েশন দেখলাম। আচ্ছা, এখানে আমরা প্লাস না দিয়ে এখানে মাইনাস দিলাম, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু 1 হলে ফাংশন অফ x এর ভ্যালু এখন কত হচ্ছে? -1, তাই না? মানে আমরা ইকুয়েশনটা চেঞ্জ করলাম, ইকুয়েশন হলো 2x - 3, এরকম একটা ইকুয়েশন দেখলাম। তাহলে x এর ভ্যালু যদি 1 হয়, ফাংশন অফ x এর ভ্যালু কত হবে? -1 না? দেখুন 2 × x - 1, 2 × 1 - 3, তাহলে -1 থাকতেছে। বিষয়টা বুঝতে পারলা? তাহলে দেখো দেখো x এর ভ্যালু যখন 1 হবে, y এর ভ্যালু হলো -1, তার মানে এরকম একটা পয়েন্ট আমরা পাচ্ছি, 1 - 1, ঠিক আছে। আবার x এর ভ্যালু যখন 2 হবে, x এর ভ্যালু 2 হলে ফাংশন অফ x এর ভ্যালু কত? বলো, রেসপন্স করো একটু। +1। +1। তাহলে x এর ভ্যালু যখন 2 হবে, ফাংশন অফ x এর ভ্যালু +1, তার মানে এরকম কোন একটা পজিশনে আসতেছে। আচ্ছা, তাহলে আবার যেটা x এর ভ্যালু যদি 3 হয়, তাহলে ফাংশন অফ x এর ভ্যালু কত? 3। 3 × 6 3। তাহলে x এর ভ্যালু 0 হলে ফাংশন অফ x এর ভ্যালু 3, এরকম একটা পজিশন আসতেছে। x এর ভ্যালু যদি 0 হয়, ফাংশন অফ x এর মান হচ্ছে -3, তাই না? তাহলে এরকম পজিশনে আসতেছে। এখন দেখো, এই যে আমরা একটা ফাংশন, একটা ফাংশনটা পাইলাম, এটা যদি আমরা গ্রাফিক মানে কি বলে, এটা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে এরকম কোন একটা কার্ভ পাবো, তাই না? কার্ভ পাবো, অথবা এটা কার্ভ পাবো না, সরি, এটা পাবো স্ট্রেট লাইন, কারণ আমরা যে এখানে একটা সমীকরণ, যাই হোক, এটা স্ট্রেট লাইন হবে। যেরকমই হোক, আমরা এটা হবে স্ট্রেট লাইন, ঠিক আছে, একেবারে সোজা সরলরেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরকম একটা সরলরেখা পাইলাম এখান থেকে। আচ্ছা, এখন দেখো, আমি কিন্তু ওই থিওরিটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি।
যে বলা হয়েছিল যে মনে করি যে ফাংশন অফ এক্স এটা হচ্ছে এ এবং বি ইয়ার জন্য কন্টিনিউয়াস, তাহলে আমরা এই ফাংশনটা এই ফিগারটা একে এখানে মাঝখানে কিন্তু কোনোটা ডিসকন্টিনিউয়াস নাই। ডিসকন্টিনিউয়াস হইতে পারে এরকম যে একটা ফাংশন এরকম আসলো, মাঝখানে আর কোনো ভ্যালু নাই, তারপরে আবার এখান থেকে শুরু হলো, তাহলে এই ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে এটা কন্টিনিউয়াস না। কিন্তু যদি এরকম থাকে যেমন এই ফাংশনটা একেবারে সরাসরি এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াস, সব ক্ষেত্রে তার ভ্যালু আছে, তার মানে আমরা বলতে পারি যে ফাংশনটা এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াস। ঠিক আছে, কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস বিষয়টা বোঝা তো। এই ফাংশনটা যেহেতু কন্টিনিউয়াস এবং বলা হচ্ছে যে ফাংশন অফ এ, তাহলে এটা কোন কোন জায়গা পর্যন্ত কন্টিনিউয়াস, আমরা যে কোনো দুইটা পয়েন্ট ধরি যে এ থেকে মানে এই যে 1 থেকে 2 পর্যন্ত ফাংশনটা কন্টিনিউয়াস, 1 থেকে 2 পর্যন্ত অথবা 1 থেকে 3 পর্যন্ত আমি ধরি, তাহলে 1 এবং 3 রেঞ্জের মধ্যে 1 এবং 3 এর মধ্যে এই ফাংশনটা কন্টিনিউয়াস, এটা কি বলা যায়? যেহেতু ফাংশনটার প্রত্যেকটা ভ্যালু আছে, আমরা যদি এই যে 1.5 বসাই তারপরে ভ্যালু পাবো, যাই হোক প্রত্যেকটা ভ্যালু আমরা পাবো, তাহলে 1 এবং 3 এর মধ্যে এই ফাংশনটা ফাংশন অফ এক্স এটা হলো কন্টিনিউয়াস ফাংশন। এখন দেখো তারপরে আরেকটা তথ্য আমরা যেটা পাইলাম যে ফাংশন অফ 1 ইজ ইকুয়াল টু পেয়েছি কত, ফাংশন অফ 1 পেয়েছি -1, আর ফাংশন অফ 3 ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা +3। তাহলে দেখো যদি কোনো একটা ফাংশন এরকম হয় যেটা হচ্ছে যে এ থেকে বি পর্যন্ত, আমরা এ কে 1 ধরলাম আর বি কে 3, এ থেকে বি পর্যন্ত বা 1 থেকে বি পর্যন্ত মানে এ থেকে বি পর্যন্ত কন্টিনিউয়াস, এ থেকে এই রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াস, এবং ফাংশন অফ এ মানে ফাংশন অফ 1 ইজ ইকুয়াল টু পেয়েছি যে সাইন পেয়েছি বা যে চিহ্ন পেয়েছি, ফাংশন অফ বি মানে হলো ফাংশন অফ, আমরা এখানে উদাহরণের মাধ্যমে ফাংশন অফ 3 বলতেছি, ফাংশন অফ 3 পেয়েছি অপোজিট, দেখো এইটার মান পেয়েছি নেগেটিভ আর এইটার মান পেয়েছি পজিটিভ। এরকম যদি হয় তখন বলা হচ্ছে যে এইটার মাঝখানে অবশ্যই একটা একটা সমাধান থাকবে, মানে এই ইকুয়েশনে একটা সমাধান থাকবে। বিষয়টা তো আমরা মানে একেবারেই মানে সাধারণ পরিস্থিতিতে বুঝতে পারি। দেখো এখানে এবং এখানে যদি ফাংশনটা এরকম হয় যে একটা মান হলো ফাংশন অফ এক্স এর মান, একটা মান নেগেটিভ আর একটা মান পজিটিভ, মানে অপোজিট সাইড, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, তাহলে কি হবে যে এই ফাংশনটা অবশ্যই এই এক্স এক্সিস কে পাস করে যাবে না, মানে এই এক্স এক্সিস এর ভিতর দিয়ে যাচ্ছে না, ক্রস করে যাচ্ছে। তাহলে এক্স এক্সিস এর ক্রস করে যদি যায় এই পয়েন্টে ফাংশন অফ এক্স এর মান কত হবে, 0 হবে। বুঝতে পারলা যে এই পয়েন্টে মানে এই এক্স এর মান যখন এইটা হবে, এক্স এর মান যখন এইটা হবে, এটা যদি আমরা এই ইকুয়েশনে বসাই তখন ওয়াই এর মান কত আসবে বা ফাংশন অফ এক্স এর মান তখন 0 চলে আসবে। তাহলে ফাংশন অফ যে মানের জন্য ফাংশন অফ এক্স এর মান 0 হয় ওইটাই তো তার মূল, তাই না? আমি তো এটাই বলতে চেষ্টা করছি যে এখানে এক্স এর ভ্যালু কত বসালে, যেমন এক্স এর ভ্যালু এখানে যদি আমরা 1.5 বসাই, এক্স এর ভ্যালু 1.5 বসালে কিন্তু ফাংশন অফ এক্স এর মান 0 চলে আসবে, মানে ফাংশন অফ এক্স এর ভ্যালু 1.5 বসালে ফাংশন অফ এক্স এর মান 0 চলে আসবে। তার মানে এই যে 1.5 এর জন্য ফাংশন অফ এক্স এর মান 0 হয়ে গেল, তাহলে এই যে 1.5 টা হলো এই ইকুয়েশনের একটা সলিউশন, এই ইকুয়েশনের একটা রুল। তাহলে এই কথাটা বলা হচ্ছে যদি কোন একটা ফাংশন এ থেকে বি রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াস হয় এবং ফাংশন অফ এ ফাংশন অফ বি এই দুইটা চিহ্ন হয় বিপরীত, মানে একটা যদি নিচে থাকে আর একটা উপরে, তখন কি এটা হলো এই যে এক্স এক্সিস কে পাস করে যাবে, তার মানে এখানে কমপক্ষে একটা রুট বা একটা সমাধান থাকবেই। বিষয়টা কি বোঝা গেল? রেসপন্স করো বিথি, যাবেন। জি স্যার। বুঝতে পারছি। থিওরামটা কি বুঝতে পারছো যে আচ্ছা মানে এইটা আসলে আমরা এই স্বাভাবিক পরিস্থিতিতে বুঝতে পারি যে বিষয়টা এরকম হবে। কারণ হলো যে এরকম দেখো, আমি যদি আরেকটু ভিন্ন একটা ফাংশন আঁকার চেষ্টা করি, যে মনে করো যে একটা ফাংশন এরকম, ঠিক আছে? তো ফাংশনটার এক প্রান্ত পজিটিভ আর এক প্রান্ত নেগেটিভ, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে মাঝখান, এটা কিন্তু মাঝখান দিয়ে আবার যদি কন্টিনিউয়াস হয়, এখন যদি ডিসকন্টিনিউয়াস হয় যে ফাংশনটা এখানে এসে শেষ আবার এখান থেকে শুরু, তখন কিন্তু আর এক্স এর মানে এক্স এক্সিস কে কাট করতেছে না, মানে কোনোটার ভ্যালু তখন 0 হবে না, ঠিক আছে?
এইটার জন্য না, থিওরামটা হচ্ছে যদি কন্টিনিউয়াস হয় এবং একটার ভ্যালু এক্স এর একটা ভ্যালুর জন্য একটা ভ্যালু যদি পজিটিভ হয় আরেকটা ভ্যালু নেগেটিভ হয় তখন লিস্ট কমপক্ষে একটাও সমাধান সেখানে থাকবে। আর যদি এরকম হয়, মনে করো যে একটা ফাংশন আসলে এরকম, ঠিক আছে, তো দেখো এই রেঞ্জের মধ্যে আমি যদি এই রেঞ্জের মধ্যে বিবেচনা করি তাহলে দেখো এখানে হলো যে ফাংশন অফ এক্স এর মান নেগেটিভ, এখানে হলো পজিটিভ, কিন্তু এখানে এক্স এক্সিস কয়টা বিন্দুতে কাট করতেছে, একটা দুইটা তিনটা, তার মানে এখানে সমাধান পাওয়া যাবে, এক্স এর মান পাওয়া যাবে তিনটা ভ্যালু পাওয়া যাবে, যেটার জন্য ফাংশন অফ এক্স এর মান 0 হবে, তাই না? তো থিওরাম যেটা বলেছে যে লিস্ট একটা মূল থাকবে, এরকম তিনটা নাও থাকতে পারে, যে এরকম যদি ফাংশন হয় যদি মানে শুধুমাত্র একটা বিন্দু থেকে কাট করতেছে, তার মানে একটা ছাড়া কিন্তু সম্ভব না, কারণ হলো যে আমি তো এই এক্সেসিস কে কাট না করে উপর দিয়ে তো আর আমি নিয়ে যেতে পারবো না, এটা তো অবশ্যই এটাকে ক্রস করে যাবে ক্রস করে গেলে ওইখানে একটা আমরা সমাধান পাবো, ঠিক আছে? আমি থিওরেমটা এটা বোঝানোর চেষ্টা করছিলাম, আমরা আবার দেখে আসি। এবার দেখো যে আচ্ছা, হুইচ স্টেটেড দ্যাট if a function of x is continuous between a and b এর মধ্যে যদি কন্টিনিউয়াস থাকে and function of a and function of b are of opposite sign, then there exists at least one root, একটা সমাধান থাকবেই, ঠিক আছে, at least one root between a and b, বুঝতে পারলা? তাহলে এখন আমরা যে কিভাবে মানে যদি একটা সমাধান থাকে, মানে এটা হচ্ছে থিওরাম, তো এইটা থাকলে আমরা কিভাবে সলিউশন করব, এটা হলো বাইসেকশন মেথডে সলিউশন করব, এটা পরবর্তীতে আসতেছে। তাহলে এই যে দেখো এই বিষয়টা এখানেও ভালোভাবে বুঝতে পারবা যে এই যে এই ফাংশনটা a এবং b এর মধ্যে, a এবং এই b এই রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াস, এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াস, তো ফাংশন অফ a এর ভ্যালু এবং ফাংশন অফ b এর ভ্যালু যদি অপোজিট হয়, বিপরীত হয়, একটা আরেকটার অপোজিট, তখন বলা হচ্ছে যে এখানে একটা রুট থাকবে, এই যে দেখো একটা বিন্দুতে কাট করবে এখানে, এছাড়া তো আর উপায় নেই, যাওয়ার তো উপায় নেই, এ থেকে বি পর্যন্ত যাওয়ার তো আর কোনো উপায় নেই, মানে এক্স এর উপর দিয়ে যেতে হবে, তাহলে একটা ভ্যালু থাকবেই, ফাংশন অফ এক্স এর একটা ভ্যালু থাকবে। এখন বাইসেকশন মেথডে আমরা যেটা করব, আমি এই গ্রাফ থেকে আগে বুঝাই, যে আগে যে ইকুয়েশনটা থাকবে এই ইকুয়েশনের জন্য আমরা দুইটা ভ্যালু ধরে নিব, মানে এক্স এর দুইটা ভ্যালু ধরে নিব, মনে করো যে এ এবং বি, যে দুইটার জন্য একটার জন্য আসবে পজিটিভ, মানে একটার জন্য আসবে পজিটিভ আরেকটার জন্য আসবে নেগেটিভ, মানে অপোজিট সাইন, ঠিক আছে? আমরা যখন মানে কি বলে অঙ্ক করব তখন আরো বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবা, একটার জন্য পজিটিভ আসবে আর একটার জন্য নেগেটিভ আসবে। তারপরে আমরা যেটা করব, এই যে a প্লাস বি ডিভাইড বাই 2 অর্ধেক করে নিব, মানে a প্লাস বি এই দুইটা যে আমরা ধরেছিলাম a প্লাস বি বাই 2 অর্ধেক করে নিব, মনে করো a প্লাস বি বাই 2 করে আমরা এই যে x1 পেলাম, x1, তখন এই x1 এর জন্য ফাংশন অফ x1 বের করব এইটা। এখন দেখতে হবে যে এটা কোন পাশে আছে, এই মানে বি এর পাশে আছে নাকি a এর পাশে আছে, তাহলে বি এর পাশে যদি থাকে মানে এইটা সাইন এবং এইটা সাইন যদি অপোজিট হয় তখন কি হবে, থিওরাম অনুযায়ী এই দুইটার মাঝখানে রুট থাকবে, মানে মানে আমাদের সমাধান থাকবে। আর যদি মনে করো যে এক্স মানে এইটা এই দুইটার কি বলে এভারেজ করে পাইলাম এক্স নট, তাহলে দেখো দোনোটার সাইন কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে বা দোনোটার সাইন নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন এটার মাঝখানে কি কোনো রুট আছে, এটার মাঝখানে কোনো রুট নাই। তার মানে আমরা এইভাবে নতুন যে দেখো x1 এর মানে b এর পরিবর্তে আমরা x1 ধরবো, আবার এটাকে মানে এই যে a এবং b এর আবার অর্ধেক নিব, তাহলে অর্ধেক নিলে পাবো x2, এখন থেকে x2 এর জন্য নেগেটিভ চলে আসতেছে এবং x1 এর জন্য পজিটিভ আসতেছে, তার মানে এই দুইটার মাঝখানে থাকবে রুট, মানে মূল থাকবে এই দুইটার মাঝখানে, এভাবে করে করে আমরা আগে আলটিমেটলি যে এই যে রুট যেখানে আছে বা যেখানে সমাধান আছে এটার খুব কাছাকাছি যাব, আমরা যত বেশি এরকম সলিউশন করব তত বেশি এই রুটের কাছাকাছি আমরা যেতে পারবো। আচ্ছা, আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাই। আমি এই যে এখানে আছে যে তোমার কি প্রসিডিউরে সলিউশন করতে হবে, এটা আমি ম্যাথ যখন করবা একেবারে ক্লিয়ারলি বুঝে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখো ফাইন্ড এ রিয়েল রুটস, আচ্ছা রিয়েল রুট অফ ইকুয়েশন ফাংশন অফ x is equal to
এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে এই একটা ইকুয়েশন যেটা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে ফার্স্ট কাজ কি, আমাদের দুইটা রেঞ্জ ধরতে হবে। আমি যদি বলি যে এখানে দুইটা রেঞ্জ ধরতে হবে, যে রেঞ্জের মধ্যে ফাংশন অফ এক্স এর ভ্যালু একবার পজিটিভ আসবে আর একবার নেগেটিভ আসবে। তাহলে দেখো আমরা যদি এক্স এর ভ্যালু 1 বসাই এবং এক্স এর ভ্যালু 2 বসাই, এক্স এর ভ্যালু 1 বসাই, দেখো তো এটা কত আসে, এক্স স্কয়ার মানে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1। তাহলে এটা কত আসবে, 1 মাইনাস 1 মাইনাস 1, তাই না? মানে এখানে এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে এটার ভ্যালু আসতেছে মাইনাস 1। ফাংশন অফ মানে এক্স ফাংশন অফ 1 ইজ ইকুয়াল টু আসতেছে মাইনাস 1। ফাংশন অফ 2 করো তো, এক্স এর ভ্যালু 2 বসাও, তাহলে ভ্যালুটা কত আসতেছে, এক্স এর ভ্যালু এখানে 2 বসায় মানে ভ্যালুটা কত আসতেছে এটা বলো, -1 কত -1 -1 আসে কিভাবে, এখানে ক্যালকুলেশন করছো তুমি, এক্স এর ভ্যালু 2 বসাও, আমাদের কি পরীক্ষায় এভাবে কোশ্চেন আসবে? হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি, এক্স এর ভ্যালু 2 বসাও, মানে এইটাই তোমার কোশ্চেন, যে ফাইন্ড দ্য রুটস অফ ইকুয়েশন, এত বলে দেওয়া থাকতে পারে বাইসেকশন মেথড বা অন্য যে কোনো মেথডে বলে দেওয়া থাকতে পারে, যে মেথডে তোমাদের বলবে ওই মেথডে করতে হবে। আচ্ছা এখানে দেখো মানে এক্স এর ভ্যালু 2 বসাও, তাহলে কি আসতেছে, ফাংশন অফ এক্স এর মান কত আসতেছে, শুধু 1 আছে, শুধু 1 স্যার +1 প্লাস 1 আসে। আচ্ছা 2 এর স্যার উপর 5 আসে 5 2 এর উপর স্যার 8 মাইনাস 3 2 এর উপর কিউব করলে এটা আসে -2 -1, তাহলে এখানে কত আসে -3, মানে হচ্ছে 5 আসতেছে। তাহলে ফাংশন অফ 2 ইজ ইকুয়াল টু আসতেছে 5। তাহলে দেখো এই যে ফাংশন অফ 1 ইজ ইকুয়াল টু আসতেছে -1, ফাংশন অফ 2 ইজ ইকুয়াল টু আসতেছে +5। তাহলে যে ফাংশনটা a থেকে b পর্যন্ত, মানে a হচ্ছে মানে 1 থেকে 2 পর্যন্ত এটা কন্টিনিউয়াস, তাই না? তাহলে এর মাঝখানে যে কোনো একটা রুট থাকবে, এর মাঝখানে যে কোনো একটা মূল থাকবে। তাহলে তারপরে আমরা কি করব, এই যে 1 এবং 2 এর 1 এবং 2 এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট নিতে হবে। তাহলে আমরা এই যে x1 সমান, হ্যাঁ, তারপরে আমরা যে x0 যেটা করব, যে 1 এবং 2 এর এভারেজ নেব, তার মানে 1 + 2 / 2। আচ্ছা এখন সমস্যা হচ্ছে যে তোমাদের 10টা 21 বেজে গেছে, তোমাদের এরপরে ক্লাস আছে? স্যার আমার একটা ক্লাস আছে স্যার, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা ঠিক আছে, স্যার আমাদেরও ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসের লিংক দিয়ে দিতে হবে। ম্যাথ ইনশাআল্লাহ আগামী ক্লাসে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে তাহলে তোমরা যাও, যেতে পারো ইনশাআল্লাহ।